ঘটনার প্রেক্ষাপট ১৯৭০ সাল, যেখানে আমরা দেখি সাজিয়া বানো নামের এক মেয়েকে, যার বিয়ে ঠিক হয়েছে আব্বাস খান নামের এক ছেলের সঙ্গে। আব্বাস সাজিয়াকে ভীষণ ভালোবাসে। এরপর তাদের বিয়ে হয়, আর বিয়ের পর তাদের দাম্পত্য জীবনও বেশ সুখে চলছিল। একদিন সাজিয়া লক্ষ্য করে যে আব্বাস কখনই নিজের বাড়ির কুকারগুলো রিপেয়ার করে না, বরং পুরনোটা ফেলে দিয়ে সবসময় নতুনটা কিনে আনে। এটা সাজিয়া বানোর কাছে খুব অদ্ভুত লাগে। এখানে আমরা জানতে পারি যে আব্বাস একজন বড় আইনজীবী। তাদের দাম্পত্য জীবন খুব সুন্দরভাবে চলছিল, কারণ আব্বাস বানোকে অনেক ভালোবাসত ও যত্ন নিত। একদিন বানো নিজের বাড়ির পাশের জমিতে গোলাপ গাছ লাগাচ্ছিল। হঠাৎ সে দেখে যে তাদের পড়শির বারান্দা তার জমির ভেতরে চলে এসেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সেই বারান্দাটা সে সরিয়ে দেবে। কিন্তু যখন সে কাজটা করছিল, তখন পড়শির লোকটা বানোকে নানা রকম বাজে কথা বলতে শুরু করে। বানো তাকে বোঝায় যে তাদের কনস্ট্রাকশনটা বেআইনি, কিন্তু লোকটা বলে সে পুলিশ ডাকবে। এটা শুনে বানো বলে, পুলিশ আমিই ডাকব। এতে লোকটা আরও রেগে যায় এবং বলতে থাকে, তুমি কেমন মুসলিম মেয়ে যে পরপুরুষের সঙ্গে তর্ক করছো। এই কথা শুনে বানো খুব কষ্ট পায়। তারপর সেই পড়শির লোকটা ফোন করে আব্বাসকে সব ঘটনা জানায়। সব শুনে আব্বাস বলে, বানো কোনো মামলা করতে পারবে না, কারণ ওই প্রপার্টি তো তার নামে না। এরপর আব্বাস সেখানে আসে এবং ওই জমি ও বাগান বানোর নামে করে দেয়। মানে বাড়িটা তার নিজের নামে ছিল, আর পাশে যে বাগানটা ছিল সেটা এখন বানোর নামে হয়ে যায়। তাই এখন বানো সেই লোকটার বিরুদ্ধে মামলা করতে পারত। এটা দেখে বানো খুব খুশি হয়ে যায়, কারণ আব্বাস শুধু তার যত্নই নিত না, বরং প্রয়োজনে তার পাশেও দাঁড়াত। এরপর আমরা জানতে পারি যে বানো গর্ভবতী হয়েছে। কিছুদিন পর বানোর একটি ছেলে হয়, এবং কিছুদিন পরই সে আবারও গর্ভবতী হয় এবং এবার তার একটি মেয়ে জন্ম নেয়। কিন্তু এখন তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর আগের মতো থাকে না। আব্বাস সবসময় তার কাজে ব্যস্ত থাকত, বানোকে সময় দিত না, যার কারণে বানো খুব মন খারাপ করত। তবুও সে চেষ্টা করত যেন তাদের সম্পর্ক আগের মতো হয়ে যায়, কিন্তু আব্বাস যেন কাজের মধ্যেই ডুবে গিয়েছিল। এরপর একদিন আবার সেই পড়শির লোকটা বানোকে অপমান করতে থাকে, কারণ বানর বাচ্চারা কুকুরছানার সঙ্গে খেলছিল, আর লোকটার দাবি মুসলিম ধর্মে এটা পাপ। এটা শুনে বানো আব্বাসকে ফোন করে সব বলে, কিন্তু আব্বাস রাগ করে বলে, তুমি আমাকে বারবার এমন বিষয় নিয়ে বিরক্ত করো না। এই কথা শুনে বানো ভীষণ কষ্ট পায় এবং আব্বাসের উপর অভিমান করে কথা বন্ধ করে দেয়। কিন্তু যখন আব্বাস বাড়ি ফিরে আসে, সে বানোর দিকে নজর না দিয়ে বরং নিজের ব্যাগ গোছাতে শুরু করে। বানো অবাক হয়ে যায়, কি হচ্ছে এটা। আব্বাস তখন জানায় সে প্রপার্টির কাজের জন্য পাকিস্তান যাচ্ছে, তবে ৩ সপ্তাহের মধ্যে ফিরে আসবে। সে বানোকে বলে, তুমি চিন্তা করো না, বেশি স্ট্রেস নিও না, কারণ তুমি এখন প্রেগনেন্ট, নিজের খেয়াল রাখো। এই কথা বলে আব্বাস চলে যায়। এরপর থেকে বানো বহুবার ফোন করত, কিন্তু আব্বাস ফোন ধরত না, কোনো যোগাযোগ রাখত না। এভাবে ৩ মাস কেটে যায়। তারপর একদিন আব্বাস ফিরে আসে। বানো তাকে দেখে খুব খুশি হয়, দৌড়ে বাইরে আসে স্বামীকে বরণ করে নিতে। কিন্তু সে দেখে যে আব্বাসের সঙ্গে তার মা এসেছে, আর আব্বাসের মাই বানোকে জানায় যে আব্বাস সায়রা নামের এক মেয়েকে বিয়ে করেছে। এই কথা শুনে বানো যেন স্তব্ধ হয়ে যায়। সে কোনোদিন ভাবতেও পারেনি যে আব্বাস এমনভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। বানো তখন রাগে চিৎকার করে ওঠে, আব্বাস এটা কিভাবে করতে পারল? আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কিভাবে সম্ভব? তখন আব্বাসের মা বলে, আসলে আব্বাস নিজে চায়নি এই বিয়ে করতে, কিন্তু আমি ওকে কসম দিয়েছিলাম। তিনি আরও বলেন যে আব্বাসের ফুপু আমাদের অনেক উপকার করেছে, তার মেয়ে সায়রার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী তাকে মারধর করত, নির্যাতন করত। এরপর সেই স্বামীর মৃত্যু হয়, সায়রা বিধবা হয়ে যায়। তখন আমি ঠিক করি আব্বাস বাসি যদি সায়রাকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবনটা অন্তত আবার নতুনভাবে শুরু হবে। এই কারণে আমি আব্বাসকে কসম দেই। আর সেই কসম রাখতেই আব্বাস সায়রাকে বিয়ে করে। সব শুনেও বানো সায়রাকে মেনে নিতে রাজি হয় না। তখন আব্বাসের বোন বানোকে বোঝায় যে দেখো, যদি তুমি এখন রাগারাগি আর চিৎকার করো, তাহলে আব্বাস তোমার থেকে আরও দূরে সরে গিয়ে সায়রার কাছেই চলে যাবে। তাই তোমাকে এখন বুদ্ধিমত্তার সাথে আচরণ করতে হবে, যাতে আব্বাস তোমার কাছেই থাকে। এই পরামর্শ শুনে বানো শেষ পর্যন্ত সায়রাকে ঘরে আসতে দেয়। রাতে আব্বাস বানোর কাছে আসে এবং বোঝানোর চেষ্টা করে যে তুমি আমার প্রথম স্ত্রী, তুমি সবসময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। আমি সায়রাকে বাধ্য হয়ে বিয়ে করেছি, কিন্তু ভালোবাসি শুধু তোমাকেই, আর সারা জীবন তোমাকেই ভালোবাসব। এই কথা শুনে বানো কিছুটা শান্ত হয়। সায়রা তখন বাড়ির বাগানের পাশের গেস্ট রুমে থাকতে শুরু করে, যেমনটা আব্বাস বলেছিল। সায়রা ওখানেই থাকবে। এর পরদিন থেকে দেখা যায় যে যখনই বানো আব্বাসের কোনো কাজ করতে চায়, সায়রা সেটা নিজের হাতে করে ফেলে। এটা দেখে বোঝা যাচ্ছিল যে বানোর মনে কোথাও একটা হিংসা কাজ করছে। তবুও সায়রার প্রতি তার সহানুভূতিও ছিল, কারণ মেয়েটা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। সায়রা সবসময় বানোকে আপা বলে ডাকে এবং তার সঙ্গে খুব ভদ্র এবং ভালোভাবে কথা বলে। একদিন সায়রা বানোকে বলে, আপা, আমার কিছু বেডশিট, পারফিউম আর কিছু জিনিস দরকার। এটা শুনে বানো তাকে মার্কেটে নিয়ে যায় এবং যা যা দরকার সব কিনে দেয়, যেগুলো আব্বাসের একদমই পছন্দ ছিল না। এখন সায়রা বিষয়টা টের পায় যে বানো ইচ্ছে করে এমন কিছু কিনে দিছে যেটা আব্বাসের পছন্দ না। তাই সে বানোর ওপর প্রচণ্ড রেগে যায়। সে বানোকে বলে,
তুমি ইচ্ছে করে এসব করছো যাতে আব্বাস আমার কাছে না আসে, তোমার কাছেই থাকে। এরপর সায়রা বানুকে জানায়, আমি কোনো দয়া করে আনা দান নয়, আব্বাস আমাকে তোমার আগেই চিনত, আর তখন থেকে সে আমাকে ভালোবাসত। কিন্তু তখন আমার বিয়ে অন্য একজনের সঙ্গে ঠিক হয়ে গিয়েছিল, তাই আব্বাস তোমার সঙ্গে বিয়ে করেছিল। যখন সে জানতে পারে আমার স্বামী মারা গেছে, তখন সে আমার জীবনে আবার ফিরে আসে আমার সঙ্গে বিয়ে করার জন্য। সারা আরও বলে, আব্বাস আমাকে তখনও ভালোবাসত, এখনও ভালোবাসে, আর যদি সে চাইতো সে তোমাকে তালাক দিয়ে আমার সঙ্গে বিয়ে করত। শুধু আমি চাইনি বলেই সে তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে। এই কথাগুলো শুনে বানু একেবারে ভেঙে পড়ে। সে ভাবতেও পারেনি যে আব্বাস তার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারে। বাড়ি ফিরে সে আব্বাসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, কিন্তু আব্বাস নিজের ভুল মানতে রাজি হয় না। সে বলে এমন কিছুই হয়নি, সায়রা মিথ্যে বলছে। তখন বানু বলে, আমি সব জেনে গিয়েছি, সায়রা এমনকি এটাও জানে তোমার পছন্দের ব্রার রং কি। এই কথা শুনে আব্বাস রেগে গিয়ে বলে, আমার জীবনের প্রতিটি বিষয়ে তোমাকে হিসেব দিতে হবে না। সে বানুকে চুপ থাকতে বলে আর চিৎকার করে ওঠে। এই দৃশ্য দেখে বানু বুঝে যায় যে আব্বাস আর আগের সেই মানুষটা নেই। সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরদিন যখন ঘুম থেকে ওঠে দেখে আব্বাস সায়রার ঘরে সায়রার সঙ্গেই রয়েছে। এই দৃশ্য দেখে বানুর মন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর কেটে যায় 1 বছর। বানুর আবার সন্তান হয়, এবার একটি ছেলে। এখন বানুর জীবন কেবল সন্তানদের নিয়েই সীমাবদ্ধ, কারণ আব্বাসের যত্ন, আদর, ভালোবাসা সবই এখন সায়রা করছে। বাড়ির প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নিয়ম এখন সায়রার ইচ্ছাতেই চলছে। কিন্তু এসব দেখেও বানু চুপ করে থাকে, কারণ সে নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। এদিকে সায়রাও গর্ভবতী হয়ে যায়। একদিন বানু তার স্বামী আব্বাসকে সারপ্রাইজ দিতে তার অফিসে যায়, কারণ সেদিন ছিল তাদের বিবাহবার্ষিকী। কিন্তু আব্বাসের মনে ছিল না সেদিনটার কথা। বানু চেয়েছিল সেদিন তারা দুজন মিলে একটি সিনেমা দেখতে যাবে, কিন্তু আব্বাস বলে যে তার অনেক কাজ আছে, তাই যেতে পারবে না। এ কথা শুনে বানু খুব মন খারাপ করে ফেলে এবং আব্বাসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আব্বাস উল্টো রেগে গিয়ে তাকে অফিস থেকে চলে যেতে বলে। এবার বানুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কারণ আব্বাস এখন আর তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না, এমনকি সন্তানদের সঙ্গেও নয়। তার সমস্ত মনোযোগ এখন শুধু সায়রার দিকেই। রাগেও কষ্টে বানু তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। এদিকে আব্বাস পরে বুঝতে পারে তার এভাবে বানুর ওপর রাগ করা ঠিক হয়নি, তাই সে একটি ফুলের তোড়া নিয়ে বাসায় আসে, কিন্তু এসে দেখে বানু সন্তানদের নিয়ে চলে গেছে। এটা শুনে আব্বাস আবার রেগে যায়। এরপর কেটে যায় কয়েকদিন। একদিন আব্বাস ফোন করে বানুর মাকে জানায় যে সে প্রতি মাসে সন্তানদের খরচের জন্য 400 টাকা পাঠাবে। বানু মায়ের কাছে জানতে চায় আব্বাস কি তার খোঁজ নিয়েছে, কিন্তু আব্বাস তার বিষয়ে একটিও কথা বলেনি। এটা শুনে বানু খুব মন খারাপ করে। বানুর বাবা ছিলেন একজন মাওলানা, আর বানু নিজের খরচ চালানোর জন্য সেলাইয়ের কাজ শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর আব্বাস টাকা পাঠানো বন্ধ করে দেয়। ফলে বানু একা 3টি সন্তান নিয়ে আর সংসার চালাতে পারে না। সে আব্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আব্বাস আর কোনো সাহায্য করে না। অবশেষে বাধ্য হয়ে বানু সন্তানদের নিয়ে আবার আব্বাসের কাছে ফিরে আসে। এটা দেখে আব্বাস ভাবে বানু চিরদিনের জন্য ফিরে এসেছে, কিন্তু বানু স্পষ্ট বলে সে ফিরেছে শুধু নিজের সন্তানদের প্রাপ্য টাকা আদায়, কারণ আব্বাস 400 টাকা পাঠানো বন্ধ করে দিয়ে। এতে আব্বাস বলে, বানু তো নিজেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আমি না তাকে বের করে দিয়েছি না যেতে বলেছি। এই কথা শুনে বানু জবাব দেয়, হ্যাঁ, তুমি আমাকে বের করনি, কিন্তু একবারও আমাকে ফেরাতে আসনি, একবারও বোঝানোর চেষ্টা করনি। সে বলে, আমার তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু আমার সন্তানদের ন্যায্য পাওনা টাকা চাই, কারণ এই সন্তানরা শুধু আমার নয়, তোমারও। কিন্তু এটা শুনেও আব্বাস রেগে গিয়ে বলে, আমি কোনো টাকা দেব না, তুমি আমার সঙ্গে এভাবে তর্ক করতে পারো না। যদি তুমি সত্যিকারের ভালো ও পরহেজগার স্ত্রী হও, তাহলে তোমার স্বামীর কথা মতো চলা উচিত এবং তাকে সম্মান করা উচিত। এই কথায় বানু ক্ষোভে বলে, যে স্বামী আমার সঙ্গে মিথ্যে বলেছে, আমার অনুমতি ছাড়াই আরেকটা বিয়ে করেছে, যে নিজের সন্তানদের প্রতিপালনে কোনো দায়িত্ব নেয় না, তাকে আমি আর কিভাবে সম্মান করব? আমি একজন নারী ঠিকই, কিন্তু আমি একজন মাও, আমি আর চুপ করে থাকব না। এই বলে বানু চলে যাবার জন্য ঘুরে দাঁড়ায়। তখন সায়রা আব্বাসকে বোঝানোর চেষ্টা করে, বিষয়টা তো মাত্র 400 টাকার, তুমি এত টাকা উপার্জন করো, নিজের সন্তানদের জন্য ওইটুকু দাও না কেন? কিন্তু আব্বাস কিছুই শুনতে চায় না, কারণ তার এখন অহংকারে আঘাত লেগেছে। সে যেভাবেই হোক বানুকে একটা শিক্ষা দিতে চায়। এরপর বানুর বাবা এক কাজীর কাছে যান এবং সব ঘটনা খুলে বলেন। কাজী বলেন, বানুর উচিত হয়নি নিজের ইচ্ছায় ঘর ছেড়ে আসা, সে ভুল করেছে, তাই এখন আমরা কিছু করতে পারবো না, আব্বাসকেও বাধ্য করা যাবে না টাকা দিতে। কথা শুনে বানুর বাবা বুঝে যান কেউই তার মেয়ের পাশে দাঁড়াবে না। তখন তিনি মেয়েকে বলেন, বানু, তুমি ঠিক কাজ করছো, নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়তে হবে। পথটা কঠিন, কিন্তু আমি সব সময় তোমার পাশে থাকব। কথা শুনে বানুর মনোবল আরও বেড়ে যায়। এরপর সে আদালতে যায়, কিন্তু সেখানে তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। বিচারক তাকে বলেন, তুমি যদি অভিযোগ দাখিল করতে চাও, তবে আগে একজন আইনজীবী নিতে হবে, তারপরই কিছু করা সম্ভব। বিচারক আরও পরামর্শ দেন,
তুমি মুসলিম কোর্টে যাও, কারণ এমন বিষয়গুলো সেখানে নিষ্পত্তি হয়। বানো জানায় সে ইতিমধ্যেই মুসলিম কোর্টে গিয়েছিল, কিন্তু সেখানেও কেউ তার পাশে দাঁড়ায়নি। এ কথা শুনে বিচারক বলেন, তাহলে আগে একজন আইনজীবী ঠিক করো। ঠিক তখনই সেখানে উপস্থিত ছিল বিনা নামের এক মহিলা আইনজীবী। বিনা বানোকে বলে, আমি তোমার মামলা লড়ব, তোমাকে শুধু আদালতে বলতে হবে যে আমি তোমার আইনজীবী। বিনার সঙ্গে ছিল ফরাজ নামের এক সহকর্মী, এবং তারা দুইজন মিলে বানোর মামলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বানোর পক্ষ থেকে আব্বাসের বিরুদ্ধে ১২৫ অনুযায়ী মামলা রুজু হয়, যা স্ত্রী ও সন্তানের ভরণপোষণের অধিকার সম্পর্কিত আইন। এটা শুনে আব্বাস হতবাক হয়ে যায় যে বানো এমন সাহসী পদক্ষেপ নিতে পারে। সে ঠিক করে নেয় সে এর জবাব দেবে। যদিও সায়রা তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটা করো না, কিন্তু আব্বাস কোনো কথা শোনে না। অন্যদিকে যেহেতু বানোর নিজের স্বামীর বিরুদ্ধে মামলা করেছে, তাই মুসলিম কোর্টের কাজীরা তার ওপর রেগে যায়। তারা বানোকে বলে, তোমার সীমার মধ্যেই থাকা উচিত ছিল, একজন স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে এমন মামলা করা উচিত নয়। তখন বানো দীর্ঘভাবে জবাব দেয়, আমি কোরআন পড়েছি, আমি জানি আমার অধিকার কি এবং কোরআন কি বলে। আমি আমার অধিকার আদায়ের জন্য লড়ছি, যাতে আমার সন্তানদের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারি। আমার নিজের লোকেরাও আমার পাশে দাঁড়ায়নি, কারণ আমাদের সমাজের আইনগুলো সবসময় পুরুষদের পক্ষেই কাজ করে। কিন্তু কোরআনে নারীদেরও অধিকার দেওয়া হয়েছে, আর পুরুষদেরও নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই বিষয়গুলো নারীদের জানানো হয় না, যেন তারা চুপচাপ অত্যাচার সহ্য করে যায়। বানো বলে সে জানে যে সে সঠিক, আর তার আল্লাহ জানেন যে সে সঠিক, তাই সে আর পিছু হটবে না। এই কথা বলে বানো সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আব্বাসের মা বানোকে বাড়িতে ডাকে, যাতে বসে কিছু কথা বলা যায়। বানো যখন বাড়িতে আসে, তখন আব্বাসের মা তাকে বোঝাতে থাকে যে তাকে আদালতে যাওয়া উচিত হয়নি, কারণ এটা ঘরের বিষয়, যা ঘরের মধ্যেই মিটে নেওয়া যেত। এতে বানো বলে তার আর কোনো বিকল্প ছিল না। ঠিক তখনই সেখানে আব্বাস আসে এবং বানোকে বলে, তুমি যা করেছো, কিন্তু এখন আমি তোমাকে উত্তর দেব। এই বলে আব্বাস ৩ বার তালাক উচ্চারণ করে এবং মহারানার ২,০০০ টাকা তাকে দিয়ে দেয়। এটা দেখে বানো হতবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি যে আব্বাস এত সহজেই তাদের সম্পর্ক শেষ করে দেবে। যদিও আব্বাসের মা সায়রা এবং তার বোন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু আব্বাস কারোর কথা শোনেনি এবং বানোকে ডিভোর্স দিয়ে দেয়। এতে বানো সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর আব্বাস বলে, বানো সেকশন ১২৫-এর অধীনে ততদিনই তার বিরুদ্ধে মামলা করতে পারত যতদিন সে তার স্ত্রী ছিল, কিন্তু এখন সে তাকে তালাক দিয়েছে, মোহরানার টাকা দিয়েছে, তাই বানো আর তার দায়িত্ব নয়। এই কথা শুনে বানো ভীষণভাবে ভেঙে পড়ে। অন্যদিকে যখন বিনা বিষয়টি জানতে পারে, তখন বিনা বানোর সঙ্গে দেখা করতে আসে। তখন বানো তাকে জানায় কিভাবে আব্বাস তাকে ভুলভাবে তালাক দিয়েছে। সে বলে, কোরআনে লেখা আছে তালাক দেওয়ার আগে ৩ মাস সময় দেওয়া হয়, এরপর ২ পরিবার মিলে সমাধানের চেষ্টা করে যেন তালাক না হয়। তবুও যদি স্বামী স্ত্রী তালাক নিতে চায়, তবে সবার সামনে তালাক উচ্চারণ করতে হয়, কিন্তু আব্বাস কিছুই তা করেনি। একথা শুনে বিনা বলে, যদি এমন হয় তাহলে বানোর চিন্তা করার দরকার নেই, কারণ আব্বাস যদি ইসলামী নিয়মে ঠিকভাবে তালাক না দিয়ে থাকে, তাহলে তাদের তালাক আদেও হয়নি এবং বানো এখনও আব্বাসের স্ত্রী এবং আব্বাসেরই তার খরচের দায়িত্ব নিতে হবে। এবার এই কথা শোনার পর বানোর মনে আবার নতুন করে একরকমের আশা জাগে। এরপর তার মামলাটা আবার শুরু হয়। এবার মামলাটা চলতে থাকে হাইকোর্টে। সেখানে আব্বাসের দাবি ছিল তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী সে তা বানোকে তালাক দিয়েছে, তাই এখন বানো ও তার সন্তানের দায়িত্ব তার নয়। এ কথা শুনে বিনা আদালতকে বোঝায়, কোরআনে স্পষ্টভাবে বলা আছে আব্বাসের উচিত ছিল বানোকে তালাক দেওয়ার আগে জানানো, এমনকি দ্বিতীয় বিয়ে করার আগেও বানোকে অবগত করা দরকার ছিল। কিন্তু আব্বাস এই নিয়মগুলো কোনোটিই মানেনি। সব কথা শুনে আব্বাস হঠাৎ চুপ হয়ে যায়, কোনো উত্তর দেয় না। এটা দেখে বিনা অবাক হয়ে যায়, আব্বাস এত চুপ কেন। এই সময় বিনা উদাহরণ দেয় কয়েক বছর আগে ঘটে যাওয়া এক মামলার, তাহিরা নামের এক মহিলার মামলা, যা গিয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে তাহিরার স্বামীকে তাকে আজীবন ভরণপোষণে টাকা দিতে হবে। এই রায়ের উদাহরণ টেনে বিনা আদালতে বলে, ঠিক তেমনই আব্বাসেরও বানোকে ভরণপোষণে টাকা দিতে হবে। সব কথা শুনে আব্বাস কোনো কথা বলে না। তখন বিচারক রায় দেন আব্বাসকে প্রতি মাসে ১২২ টাকা বানোকে দিতে হবে। যদিও এই পরিমাণ টাকা খুবই কম ছিল, তবু বানো তাতে রাজি হয়, কারণ সে জানত সে নিজের ন্যায্য অধিকারের জন্য লড়েছে এবং সেই লড়াইয়ে সে জয়ী হয়েছে। কিন্তু অন্যদিকে দেখা যায় আব্বাসের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। আসলে আব্বাস ইচ্ছে করেই এই মামলাটা হেরে যায়, যাতে সে মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারে, কারণ তাহিরার মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে স্ত্রীর ভরণপোষণের অধিকার রয়েছে, আর তাই আব্বাস এখন এই রায়কেই চ্যালেঞ্জ করতে চায়। এখন সুপ্রিম কোর্টের রায় শুধুমাত্র সুপ্রিম কোর্টই বদলাতে পারে। এই কারণেই আব্বাস ইচ্ছে করেই আগের মামলাটা হেরে গিয়েছিল, কারণ যদি সে সেখানে জিতে যেত তাহলে সে আর সুপ্রিম কোর্টে আবেদন করতে পারত না। কিন্তু যেহেতু সে হেরেছিল, তাই এখন সে আপিল করতে পারে। এই বিষয়টা বিনা ভালোভাবেই বুঝে যায়
এবং সে আব্বাসকে বলে সেও সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য প্রস্তুত। কিন্তু বানর গ্রামের লোকেরা তার উপর ভীষণ রেগে যায়। তাদের মতে বানো যা করছে তা সম্পূর্ণ ভুল এবং ধর্মবিরোধী, তাই তারা বানর বাড়িতে আক্রমণ করে। এটা দেখে বানো বুঝতে পারে সে এখানে আর নিরাপদ নয়, আর সে নিজের পরিবারের লোকদের আর কষ্ট দিতে চায় না। তাই সে এক বড় সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ে আব্বাস এক সময় তাদের বাগানের জমিটা বানর নামে করে দিয়েছিল, যেখানে একটা ছোট ঘর ছিল। তাই বানো তার সন্তানদের নিয়ে সেখানে গিয়ে থাকতে শুরু করে। আব্বাস কিছুই করতে পারেনি, কারণ জমিটা তো তার নিজের হাতে বানর নামে করা ছিল। এই ঘটনা দেখে আব্বাসের মা এবং সায়রা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এমন আচরণ বন্ধ করুক এবং সুপ্রিম কোর্টে আপিল না করুক, কিন্তু আব্বাস কোনো কথা শোনার মতো মনোভাবে ছিল না। তখন সায়রা বানোর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে এসব কেন করছে। বানো উত্তর দেয়, যখন সায়রা বিয়ে করেই বাড়িতে এসেছিল তখন বানো তাকে মেনে নিয়েছিল, কিন্তু সায়রা দেখেছিল বানো তাকে যথাযথ সম্মান দেয় না। তাই সে আব্বাসের সব সত্য বানোর সামনে প্রকাশ করে। সে জানত যেতে তাদের সম্পর্কে ভাঙন ভরবে, তবুও সে সত্য বলেছিল, কারণ সেও সম্মান পেতে চেয়েছিল, যে সম্মানের সে যোগ্য। বানো বলে সে আব্বাসকে খুব ভালোবাসত, কিন্তু শুধু ভালোবাসা যথেষ্ট নয়, সম্মানও জরুরি, আর সে সেই সম্মানের জন্য লড়ছে। এ কথা শুনে সায়রা সব বুঝে যায় এবং এরপর থেকে সে সবসময় বানোর পাশে থাকে, তাকে সাহায্য করে। কিন্তু এই সময়টি বানোর বাবা মারা যান। মৃত্যুর আগে তিনি লিখে যান বানো ঠিক এবং তাকে নিজের অধিকারের জন্য লড়তে হবে। এ কথা পরে বানো কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আব্বাস দেখে তার নিজের ছেলে এখন তার সঙ্গে কথা বলে না, তার প্রতি ঘৃণা পোষণ করে। এটা দেখে আব্বাসেরও খারাপ লাগে, কিন্তু তার কাছে তার অহংকার বোধই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর মামলাটি শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানে আব্বাসের বক্তব্য ছিল, সবসময় আইন পরিবর্তনের নামে আমাদের ধর্মীয় আইনগুলোকে বদলানোর চেষ্টা করা হয়। সে আরও বলে, ভারতের বিভাজন শুধু একটি ধর্মের কারণে হয়নি, বরং উভয় ধর্মই তার জন্য সমানভাবে দায়ী ছিল। কিন্তু আজও যখন আনুগত্য প্রমাণের কথা আসে, তখন শুধু মুসলমানদেরই সন্দেহের চোখে দেখা হয়, আর তাদেরই বারবার নিজেদের আনুগত্য প্রমাণ করতে হয়। আব্বাস বলে, আমাদের ধর্মীয় আইনের দিক থেকে এই মামলা একেবারেই সহজ। আমি বানোকে তালাক দিয়েছি, তাই আমার দায়িত্ব শেষ। কিন্তু তবুও এই মামলা এখান পর্যন্ত এসেছে মানে কোথাও না কোথাও আমাদের সংস্কৃতির অসম্মান করা হচ্ছে। এরপর বানো নিজের পক্ষ থেকে সত্যের ভিত্তিতে তার বক্তব্য আদালতের সামনে তুলে ধরে। সে বলে, ছোটবেলা থেকেই আমাদের কোরআন পড়া শেখানো হয়, কিন্তু অন্যরা আমাদের বলে দেয় কোরআনে কি লেখা আছে। যখন কোরআন নিজেই বলে মানুষ যেন নিজে পড়ে ও নিজে বোঝে, তাহলে কেন কোনো মৌলভী এসে আমাদের বলে দেবে সেখানে কি লেখা আছে? আমরা কি নিজেরাই তা পড়তে পারি না? আর কোরআনে যা স্পষ্টভাবে লেখা আছে তা না মেনে কেন মানুষ নিজেদের মতো করে বদলায় এবং সেই পরিবর্তিত নিয়মই আমাদের উপর চাপিয়ে দেয়? বানো বলে, এখানে কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা আমার অধিকারের লড়াই। কারণ আমি একজন ভারতীয় নারী। হ্যাঁ, আমি মুসলমান, কিন্তু আমি একজন ইন্ডিয়ান মুসলিম, তাই ভারতীয় আইন আমাকে আমার অধিকার দেবে। এটা আমার অধিকার। সে আরও বলে, আইন কখনো বলে না যে খুনের মামলা কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির জন্য আলাদা। তাহলে একজন মুসলিম নারী হিসেবে আমার ক্ষেত্রেও আইন আলাদা হবে কেন? আমার জাতীয়তা ভারতীয়, তাই আমাকে ভারতীয় নারী হিসেবেই বিচার করা উচিত। বানো আরও বলে, আমার বাবা খুব ভালোবেসে আমার নাম বানো রেখেছিলেন, কিন্তু যদি আজ আমি ন্যায্য অধিকার না পাই, তাহলে সবাই ভাববে আমি ভুল ছিলাম, এবং ভবিষ্যতে কোনো বাবা নিজের মেয়ের নাম বানো রাখতে ভয় পাবে। সে স্বীকার করে, অনেক সময় আমার মনে হয়েছে সব ছেড়ে দিই আর লড়াই না করি, কিন্তু তখনই ভাবতাম যদি ভবিষ্যতে আমার ছেলেরা কোনো মেয়ের সাথে এমন অন্যায় করে, অথবা আমার মেয়ের স্বামী যদি তার সাথে এমন আচরণ করে, তাহলে আমি কিভাবে মুখ তুলে দাঁড়াব? এইসব কথা শুনে বিচারপতি রায় ঘোষণা করেন, আমরা কোরআনের মূলনীতি এবং ভারতীয় সংবিধান দুটিকেই বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নিচ্ছি। এই রায় কোনো ধর্ম বা সম্প্রদায়ের নারীর জন্য নয়, এটা একজন ভারতীয় নারীর জন্য। তাই হাইকোর্টের দেওয়া সিদ্ধান্তই বহাল থাকবে। বানো প্রতি মাসে 120 রুপি ভরণপোষণ পাবেন এবং এই অর্থ তিনি আজীবন পাবেন। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে যাচ্ছি না, বরং তাদের ধর্মীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে, যার মূল ভিত্তি কোরআন, সেই শিক্ষার আলোকে এই রায় ঘোষণা করা হচ্ছে। এই রায় শুনে বানো ভীষণ খুশি হয়, কারণ অবশেষে সে জয়ী হয়। যদিও নিজের ন্যায্য অধিকার পেতে তার 10 বছর লেগে গেছিল, তবুও শেষ পর্যন্ত সে নিজের অধিকার ফিরে পেয়েছিল। এখানে একটা কথা বলা ভুলে গেছিলাম, আব্বাসের বার্ষিক আয় ছিল 70,000 টাকা। তারপর 1985 সালে বানো অবশেষে মামলাটি জিতে যায়। এরপর সে মেয়েদের কোরআন শেখাতে শুরু করে
এবং এখানেই শেষ হয় এই সিনেমার হকের গল্প। যদি এই সিনেমার গল্প আর আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।